আমি আয়োজক কপিল বন্দ্যোপাধ্যায় এবং বহরমপুর গার্লস কলেজ তাদের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি শুভেচ্ছা জানাচ্ছি বহরমপুরের বিশিষ্ট বুধমণ্ডলী যারা এই আলোচনায় উপস্থিত রয়েছেন। আমি শুভেচ্ছা জানাচ্ছি মঞ্চের যারা আছেন, আমার সহযোগী বক্তা তাঁদের, অধ্যাপক সমাধি এবং অধ্যাপক শৈবাল অনুবাদের তাত্ত্বিক দিকগুলি নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন। আমি সেই আলোচনার দিকে না গিয়ে আমি নিজে কিভাবে অনুবাদের কাজকর্মগুলো করি এবং আমার যে নিজের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং বলা যেতে পারে যে তাত্ত্বিক আলোচনার, দুজনেরই তাত্ত্বিক আলোচনার পর এই প্রায়োগিক দিক নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। প্রথমে দু চারটা কথা বলে নিই যে অনুবাদ কলা এই শিরোনাম দেওয়া হয়েছে আজকের এই সান্ধ্য সেমিনারে। পরিবেশটা খুব সুন্দর, ধন্যবাদ জানাচ্ছি এই জন্য আরো একবার শৈবালকে। যে অনুবাদ কলা বলতে এক ভাষা থেকে অন্য ভাষায় কোনো কিছু বিশেষ সাহিত্যিক রচনা এমনভাবে রূপান্তর করা বোঝায় যাতে মূল ভাষার ভাব ও অর্থের গভীরতা বজায় থাকে এবং তা যেন নতুন ভাষাতেও সমানভাবে আনন্দ এবং অর্থ দেয়। অনুবাদক কেবল শব্দ বা বাক্যে আক্ষরিক অনুবাদ করেন না, বরং তিনি মূল রচনাটির শিল্প কৌশলগত ও ভাষাগত বৈশিষ্ট্যগুলিও অনুধাবন করেন, তা নতুন ভাষায় প্রকাশ করে। বাক্য গঠন, সমাস, ইডিয়াম, ফ্রেজ, প্রবাদ প্রভৃতির প্রয়োগে মূলের অনুসারী হওয়ার চেষ্টা করেন। অনুবাদ একটি শিল্প। আমি মূলত সাহিত্যিক অনুবাদের কথা ভেবেই কথাগুলি বলছি। এখানে নানা ধরনের অনুবাদের কথা এসছে, এমনকি চিকিৎসা বিদ্যার ওষুধের যে লিটারেচার সে নিয়েও আলোকপাত হয়েছে, ফলে আলোচনাটা অনেকটা ব্যাপ্তি পেয়েছে। আমি মূলত সাহিত্যিক অনুবাদের কথাই বলবার চেষ্টা করছি। তো অনুবাদ একটি শিল্প। অনুবাদ কেবল ভাষার মধ্যে শব্দ বা বাক্যের স্থানান্তরের চেয়েও বেশি একটি শিল্প, যা একটি ভাষা থেকে অন্য ভাষায় একটি নতুন সৃষ্টিতে নির্মাণ করে, একটা নতুন সৃষ্টিকে নির্মাণ করছে। অনুবাদ মানে ওড়িয়া ভাষার একজন বিখ্যাত লেখক রমাকান্ত রথ আজকে প্রয়াত হয়েছেন, যে তার উপন্যাসকে বাংলায় রূপান্তর করা বা জয়ন্ত সিংহ মহাপাত্রের কবিতাকে বাংলায় রূপান্তর করা শুধু নয়, একটা নতুন সৃষ্টি রূপে নির্মাণ করা একজন অনুবাদকের কাজ। অধ্যাপক সমাধি যে কথাটি বলেছেন সেটাকে আমিও সমর্থন করি, যে সাংস্কৃতিক সেতু, অনুবাদের মধ্য দিয়ে সাংস্কৃতিক সেতু তৈরি হবে বিভিন্ন ভাষার মধ্য দিয়ে। উনি তার প্রেফারেন্সগুলি বলেছেন, হিন্দি, উর্দু,
ফলে এই যে হিন্দি ভাষার সঙ্গে বাংলা ভাষা, উর্দু ভাষার সঙ্গে বাংলা ভাষা, এই অনুবাদ কর্মগুলি হচ্ছে বলেই অনেক বিখ্যাত লেখকের রচনা আমাদের কাছে আজকে চলে আসছে এবং আমরা বিস্ময়ে সেই রচনাগুলো দেখছি। সাদাত হাসান মান্টো, ইসমাত চুগতাই, রাজিন্দর সিং বেদি, গুলজার, কৃষ্ণচন্দ্র, প্রেমচন্দ, যার নামটা আমার আগে বলা উচিত ছিল। দীর্ঘ সময় ধরে চলছে, কিন্তু বিগত 20 বছরে উর্দু সাহিত্যের এবং হিন্দি সাহিত্যের অনুবাদ আমরা লক্ষ্য করছি এবং সেই অনুবাদের ক্ষেত্রে অধ্যাপক সামাদি একটি গুরুত্বপূর্ণ নাম। একজন ভালো অনুবাদক কেবল ভাষার প্রতি দায়বদ্ধ থাকেন না, বরং তিনি ভাষার মাধ্যমে সেই সংস্কৃতির যে গভীরতা, সেই গভীরতাকেও তুলে ধরেন। অনুবাদ সাহিত্য বলতে এমন সাহিত্যের কাজগুলিকে বোঝায় যেগুলি তাদের মূল ভাষা থেকে অনুবাদক দ্বারা ভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে। একজন ভালো অনুবাদকের ভাষা ও সাহিত্যের গভীর জ্ঞান থাকা উচিত, এটা স্বাভাবিক ব্যাপার। এবং তাকে অর্থাৎ দোভাষিক যে অনুবাদ আর চিকিৎসাবিদ্যার লিটারেচার যে অনুবাদ আর গুলজারের কোন অনুবাদ এক হতে পারে। আমি একটা উদাহরণ দিতে পারি, আমার নামটি এই মুহূর্তে মনে পড়ছে না, যে গুলজারের প্লুটো কাব্যের অনুবাদ করেছিলেন একজন উর্দু সাংবাদিক। তিনি উর্দু ভাষাটা ভালো বোঝেন, পশ্চিমবঙ্গে থাকার জন্য বাংলাটাও ভালো বোঝেন বা বাংলাটা মোটামুটি বোঝেন, কিন্তু যে অনুবাদ তিনি করলেন সেই অনুবাদের মধ্য দিয়ে গুলজারের কবিতার যে মেজাজ সেটা কিন্তু ধরা গেল না। কেন না, তিনি সাংবাদিক। এখন বিতর্ক তৈরি হতে পারে যে সাংবাদিক হলে কি কবিতার অনুবাদ করতে পারবেন না, সাংবাদিক হলে কি গল্পের অনুবাদ করা যাবে না? নিশ্চয়ই যাবে। সেক্ষেত্রে এই কথাটা বললাম যে তাকে অবশ্যই সাহিত্য সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে এবং তাকে একজন সৃজনশীল ব্যক্তি হতে হবে। একজন কবি যদি অনুবাদ করেন কবিতা অন্য সাহিত্যের বা অন্য ভাষা, তার যে মান, আর একজন সাধারণ ভাষা সম্পর্কে দক্ষ অনুবাদক যদি করেন, আমি মনে করি প্রথম কাজটি, ব্যতিক্রম থাকতেই পারে, যদি থাকেও তাহলে ধরতে হবে যে তার সাহিত্য জ্ঞান রয়েছে, তার সৃজনশীলতা রয়েছে, সাংবাদিক হলেও বা অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত থাকলে। আক্ষরিক অনুবাদ মূল ভাষাটির প্রতি শব্দকে অন্য ভাষায় প্রতিশব্দ দিয়ে অনুবাদ করা হয়। আক্ষরিক অনুবাদের ক্ষেত্রে আমিও একমত নই, কারণ অনুবাদকের স্বাধীনতা থাকা উচিত। তবে মনে রাখতে হবে যে কথা চলচ্চিত্র এবং সাহিত্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, যে মূলের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। এখন এই মূলের প্রতি শ্রদ্ধা রাখতে গিয়ে সত্যজিৎ রায় যেভাবে চিত্রনাট্য রচনা করেন সাহিত্য থেকে, বুদ্ধদেব দাশগুপ্ত সেভাবে করেন। এখন ঋত্বিক ঘটক বলেছেন এই কথা যে মূলের প্রতি শ্রদ্ধাশীল থাকা দরকার। অনুবাদের ক্ষেত্রেও ঠিক একই কথা, যে মূলের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। অর্থাৎ অনুবাদকের স্বাধীনতা, এই স্পেস নিয়ে তিনি কিন্তু মূল থেকে অনেকটা বিচ্যুত হতে পারেন না। দীপ্তি নাভাল কবিতা লিখছেন হিমাচলের পাদদেশের প্রাকৃতিক পটভূমিতে, সেটা কখনোই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপত্যকা নদীর তীরে তীরে নিয়ে যাওয়া যায় না। কারণ দীপ্তি নাভাল বড়ই হয়েছেন যে পরিবেশের মধ্যে, সেই পরিবেশটাকে কিন্তু তিনি তার মধ্যে তুলে ধরেছেন। এবার আমি চলে যাই
আমার নিজের অভিজ্ঞতা সম্পর্কে, যে আমি আসছে মানে আমি নই, নিজে আমি বা আমার এসব বলতে খুব বেশি ভালো লাগে না, কিন্তু আমি বলেছিলাম শৈবালকে যে আমি ঠিক তাত্ত্বিক আলোচনার মধ্যে না গিয়ে, সমাধিদা যখন আছেন, আমি আমার নিজের অনুবাদ কর্মের কথা বলবো, যে বিগত খুব বেশি দিন নয়, 8 বছর ধরে আমি অনুবাদ করছি। আমি যখন MA ক্লাসের ছাত্র ছিলাম, তখন আমাদের এই জেলার আজিমগঞ্জ শহরের বৈশম্পায়ন ঘোষাল, তিনি একটি পত্রিকা সম্পাদনা করতেন, যার নাম অনুবাদ পত্রিকা। এখন তার মেয়ে বিতস্তা ঘোষাল সেই পত্রিকা সম্পাদনা করে। 88 সাল, তখন বয়স তরুণ, কিছুটা আগ্রহে, কিছুটা প্রজেক্ট করার জন্য হলেও আমেরিকান লাইব্রেরিতে, বিধান সরণিতে, যেটা পরে পুড়ে গেছিল, নিয়মিত যেতাম। এবং কম্পারেটিভ লিটারেচারের জন্যই এলিয়টের কবিতার ভক্ত ছিলাম, এখনো রয়েছে। তো সেই সময় থিওডর রয়থেকে বলে একজন কবির কবিতা আমি অনুবাদ করি, দ্য ক্রো, দ্য নাইট ক্রো, রাতের কাক। এইটি প্রথম প্রকাশিত হয় 1989 সালে অনুবাদ করি। তারপরেও আমি আর কোনোদিনই কোনোভাবেই কোনো অনুবাদের সঙ্গে যুক্ত ছিলাম না। কিভাবে অনুবাদের মধ্যে এলাম? কোভিড বা করোনার সময়ে যে সেই দিনগুলি একটা অবকাশ তৈরি করলো আমার কাছে। তার আগে থেকেই আমি গুলজারের কয়েকটি গানের অনুবাদ করি, কবিতার ফর্মে। যারা আমার সম্পর্কে সামান্যটুকুও জানেন, যে আমি গুলজারের কয়েকটি গানকে কবিতার ফর্মে অনুবাদ করি, এবং সেটি ক্রমশই জমতে জমতে 41টি গানে রূপান্তরিত হয় অনুবাদে। এবং সেখানে শুধু গুলজার নয়, রাজিন্দর কিষান, শাকিল বাদায়ানি, কাইফি আজমি থেকে শুরু করে আলামলের অমিতাভ ভট্টাচার্য পর্যন্ত মোট 41 জন গীতিকারের গানকে আমি কবিতার ফর্মে রূপান্তর করি, এবং 2020-তে প্রকাশিত হয় রৌদ্রবতী সকালবেলা এই নাম। এরপর হায়দ্রাবাদের একজন অসমবয়সী বন্ধু অরুণ মালহোত্রা এবং আমি ঠিক করি যে দীপ্তি নাভালের উপর একটা মনোগ্রাফ আমরা লিখব। কিন্তু ঘটনাচক্রে সেই কাজটি হয়ে ওঠেনি, বিস্তৃত বলার অবকাশ এখানে নেই। আমি আমার মূল বিষয়ে চলে যাব আরো। আমি দীপ্তি নাভালের বইটি অ্যামাজনের মাধ্যমে আনিয়ে, এবং করোনা চলছে, তার অনুবাদের কাজ করি। কিছুটা করবার পর আমি তার অনুমতি নিই, এবং তিনি অনুমতি দেন এবং সেই কবিতাগুলি দেখতে চান। এবং এটা আমার বলতে ভালো লাগছে যে সেই কবিতাগুলি দীপ্তি নাভাল তো নিজে বাংলা জানেন না, তিনি গুলজারকে দিয়ে সেই কবিতার কিছুটা দেখিয়েছিলেন, এবং সেই অনুমোদনের ফল হলো দীপ্তি নাভালের লাম্হা 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 অনুবাদের কাজ। আমি কয়েকটি কবিতা আপনাদের সামনে দেখাবো, যে মূল হিন্দিটা কেমন আর আমার কৃত অনুবাদটি কেমন হয়েছে। তো লাম্হা লাম্হা কাজটি হওয়ার পর সকলের কাছেই ভূয়সী প্রশংসা পেয়েছিল, কিন্তু শৈবাল
ভালোবাসে বলে সংবাদটি বলল যে সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য শর্টলিস্টেড হবে, এটা আমি কখনো ভাবিনি। কারণ পুরস্কারের জন্য আমি লিখি না, এবং আমি ওই একজন সৃজনশীল, যেহেতু আমি নিজে কবিতা লিখি, ফলে আমি একজন সৃজনশীল মানুষ রূপে অনুবাদ কর্ম করেছিলাম। দীপ্তি নাভালের কাজটি আমাকে এতটাই অভিজ্ঞতা দিয়েছে, প্রাণিত করেছে। বিভিন্ন জন তাদের মতামত দিয়েছেন। দীপ্তি নাভাল নিজে ভীষণ খুশি হয়েছেন, তিনি নিজে এসেছিলেন বইটির উদ্বোধন করতে কলকাতাতে। আমি দ্বিতীয় কাজটি, পরের কাজটি শুরু করলাম, এবং আপনারা সকলেই জানেন যে সিনেমার প্রতি একটা শৈশব ভালোবাসা। শৈশবে তো সিনেমা দেখে না, যেই থেকে সিনেমা দেখতে শুরু করলাম সেদিনের কথা বলছি। ভালোবাসা থেকে আমি যাকে নির্বাচন করলাম তিনিও কিন্তু সিনেমার লোক, অমিত। এই বইটি আগামী কয়েক মাসের মধ্যেই প্রকাশিত হবে কলকাতার একটি, দিল্লির একটি প্রকাশনী সংস্থা থেকে। এই মুহূর্তে আমি কাজ করছি। একটু আগেই বারবার সমাধিদার কথা বলতে হবে, কারণ উনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এই জগতে, এই ধারায়, যে তিনি সাংস্কৃতিক রূপান্তরের কথা বলেছেন। এই সাংস্কৃতিক রূপান্তরের কথা বলেছেন, সেটার অভিজ্ঞতা বলতে গিয়ে আমি বলি যে আমি এই মুহূর্তে 2020-তে সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি অনামিকা, পদবী ব্যবহার করেন না, তিনি বিহারের মুজফ্ফরপুরে প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা একজন মানুষ, বর্তমানে দিল্লির একটি কলেজে হিন্দি ভাষার অধ্যাপক। তার কিছু কবিতা করছে। এই কাজগুলি করতে গিয়ে চলচ্চিত্রের ক্ষেত্রে যেমন হয় যে আপনি আর্জেন্টিনা যাননি, আপনি লাতিন আমেরিকা যাননি, কিন্তু সিনেমার যে একটা নিজস্ব ভাষা আছে, সেখানে ডাবিং থাক বা না থাক, বরং বলবো আমি, ডাবিং এর প্রসঙ্গ এসছে, যে এমন রিডিকুলাস ভাষায় সেটা ডাবিং হয় যে সেটা চোখে এবং কানে আঘাত করে। ফলে ডাবিং না থাকলেও বা তার অনুবাদ না থাকলেও চলচ্চিত্রে নিজের যে ভাষা, তার মধ্য দিয়ে তাকে বোঝা যায়। অনুবাদককে চেষ্টা করতে হবে, আমিও সেই চেষ্টাই করেছি, যে কবি যে প্রদেশ, যে ভাবনা, যে অঞ্চল, তাকে তার কবিতার মধ্য দিয়ে নিয়ে আসা, যদি তিনি সেইভাবে করেছেন। আপনারা দেখবেন, আমি একটি দুটো কবিতা আমি পড়ব দীপ্তি নাভালের, একটি অনামিকা। প্রথমটি মূলটা পড়ি। पूछ बैठता है कोई जब, पूछ बैठता है कोई जब, भूले से कभी नाम मेरा, खामोश लफ्जों में कहा करती हूँ वो देखो, धुंध में लिपटी जाती एक कौन से दूर कहीं, एक रोशनी जो यूं ही जला करती है अकेले से, पहचान है मेरी। या किसी हैवान जंगल की धुंधल के जो गुजरे हुए कभी देखा होगा, वो सुलगता हुआ अलाव करीब से जिसके उठकर
खाना बदोश पले गए हो, और उस अंधेरे में पहाड़ की चोटी पर मंदिर के दहलीज पर जलता हुआ चिराग हूं मैं, जिस तक जाते तो है मुसाफिर मगर ठहरते नहीं। এই কবিতাটা পুরোটা আমি পড়লাম না, কিন্তু অনুবাদটা পুরোটা পড়ি। যখন কেউ জিজ্ঞাসা করে বসে, যখন কেউ ভুলে জিজ্ঞাসা করে বসে কখনো নাম আমার, ধরা গলা থেকে বেরিয়ে আসা শব্দে বলে দিই, ওই দেখো কুয়াশায় লেপ্টে থাকা উপত্যকার দূর কোণে কোথাও একটি আলো এমনি জ্বলছে একাই, ওটাই তো আমার চিহ্ন, আমার পরিচয়। অথবা কোনো শুনশান জঙ্গলে আবছা রাস্তায় যেতে গিয়ে কখনো দেখে থাকবে পাতা জ্বালানো নম্র আগুন, যার কাছ থেকে কিছুক্ষণ আগেই উঠে গেছে ঠিকানাবিহীন গরিব কয়েকটা মানুষ। আর ওই অন্ধকারে পাহাড়ের শিখরে মন্দিরের দ্বার মণ্ডপে জ্বলতে থাকা প্রদীপ আমি, যার কাছে সব যাত্রীরা তো যায় কিন্তু দাঁড়ায় না। যদি দেখো ভিজে ভিজে নরম রাতে শুনশান সড়কের কিনারে ঝুপড়ির চৌকাঠে লণ্ঠনের শিখার তাপ, ওটাই তো আমি। ওটাই, ওই অন্ধকারের ত্রাণে জ্বলে যাওয়া নিভে যাওয়া দ্বীপের মতো। তুমি চাও তো দীপ্তি বলে ডাকতে পারো না। কিংবা ধরা যাক দ্বিতীয় দুটো কবিতা, জানে কব সে শায়দ আঞ্জাল সে, কে জানে কবে থেকে হয়তো সারা জীবন, কে জানে কবে থেকে হয়তো সারা জীবন এভাবেই চলছে এই রেলগাড়ি। ময়লা ময়লা কামরায় সময়ের ধুলো কতই না জমেছে, কখনো কোনো যাত্রী চড়ছে কোথা থেকে, কিছুক্ষণ বসছে কোনো অন্ধকার কামরার ভিতরে, আর কখনো কেউ একাই চুপচাপ নেমে পড়ে নাম না জানা কোথাও কোনো স্টেশনে, কোনো নিস্তব্ধতা ধরা একাকী প্ল্যাটফর্মে। কত হাতের চিহ্নই না রয়ে গেছে এখানে, কতই না পায়ের অচেনা কলঙ্কের দাগ। অথবা ঘর ছাড়া মানুষের দুঃখের ছাপ নিয়ে রয়ে যায় এই কামরা, কিন্তু এখানে থাকে না কেউ। এই পুরনো রেলগাড়িতে দিনরাত শুধু চলেছে অবিরাম লক্ষ্যে না লক্ষ্যে, ভারী ইস্পাতের লাইনের ওপর দিয়ে সমান্তরাল এই গতিতে চলা। জানি না কোথায় সে যাবে। সামনে কাঁচের ওপর জমে থাকা ময়লার পিছনে বসে যাওয়া কত স্মৃতির শব্দ মন খারাপ নিয়ে চুপ করে আছে, যেন নিজেকে ঘষা কাছে দেখে ভয় পেয়ে গেছে। এ কেমন যাত্রা, কোথায় চলেছে। এরপরে বলছিলাম অনামিকার কথা। অনামিকা বিহারের মুজফ্ফরপুর, বিহারের মুজফ্ফরপুর জেলার যে দেহাতি মানুষ, এক কথায় দেহাতি বিহারি মানুষ, তাদের জীবন যাপনের কথা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত সমস্ত মানুষের কথা তার কবিতার মধ্যে বলবার চেষ্টা করেছে। এইরকম কয়েকটি কবিতা আমি অনুবাদ করেছি। যেমন চিঠি লিখছে নারী, এই বইটি আপনারা যারা আগ্রহী, তার কবি নে কাহা, এই বইটি সংকলিত কবিতার বই। নারীদের বিষয়ে কথা মনে করা হয় যেন ও চিঠি লিখে চলেছে ধারাবাহিক। ওর ভিতর এত কি আছে, শতাব্দী ধরে সঞ্চিত এত শব্দ ধরা থাকে, তবু শেষ নেই কোনো। দ্রৌপদীর শাড়ির মতো অন্তহীন ওদের কথাগুলো। উপমাটি লক্ষ্য করবেন। চিঠি লিখছে নারী, পিসি সরকারের জাদুর মতো। নারীরা কি এই বর পেয়েছে যে ও কোথাও বসে বসে হয়ে যেতে পারে অন্তর্ধান? শুধু আমি প্ল্যাটফর্মের বেঞ্চে হাঁটু মুড়ে লাফিয়ে ঝাঁপিয়ে আচমকাই শিহরিত হয়ে মেরে দিতে রাজি আছি ডিগবাজি। আর সার্কুলার ঠোঙা
পোস্টার উল্টে লিখতে পারি যা কিছু উদাহরণ তোমাকে মনে পড়ছে খুব, চলে এসো। কে তা আমি জানি না, একটা ছোট্ট মতো বাচ্চা আজকাল যেন আমার দিন ধরে দিচ্ছে, এত বড় আর কিম্ভূত যে ও আঁটে না, তবে সে কিনারার নিচে ঝাঁপিয়ে আচমকা চুমু খেয়ে নেয় আগুন ঠোঁটে। রাতের কলিজার ভিতর বেজে চলে মৌনতা, বেজে চলে ঘন্টা, ঝরে যাওয়া পাতা আর খুলে থাকা বইয়ের পৃষ্ঠা। রণক্ষেত্রের সবের মতো ধূসর সময় বলতে থাকে, তুমি আমার সীমার মধ্যে থাকো। তুমি শুনতে পাচ্ছ না পাগল, দেখানো ঘুরে। নারীদের ভয় বলে কিছু নেই, নারীদের ভয় বলে কিছু নেই। যা কিছু বলো ওদের লজ্জা নেই মেনে নিতে, যে ওর ভিতর জল আছে, মাটি আছে। জল ও মাটি এই দুটোর ভিতর কারোরই কোনো সীমা বলে কিছু নেই। নারীরা ধারাবাহিক চিঠি লেখে এই সব নিয়ে। জল ও মাটি নিজেই তো এক ধারাবাহিক চিঠি ঈশ্বরে আমাদের সকলের। এরকম কিছু অনুবাদ আমি করবার চেষ্টা করেছি, করছি। অনুবাদ করতে গিয়ে বিভিন্ন রকম সহযোগিতা নেবার দরকার হয়। রেক্তা বলে একটি অভিধান রয়েছে, তার সহযোগিতা আমরা নিই। এআই বাংলা অনুবাদের ক্ষেত্রে কোনো রকম সহযোগিতা করে না, কারণ কোনো কিছু লিখে দেওয়ার পরেই সেটা কিছুক্ষণের জন্য থাকে, তারপর সেটা চলে যায়। এআই এর দরকার নেই। একজন, দেখুন, আপনি যে কাজ করবেন সে কাজটা মন দিয়ে করবেন, পরামর্শ নয়, আমি জাস্ট বন্ধুভাবে বলছি। আপনি যদি মন দিয়ে করেন, সততার সঙ্গে করেন, তাহলে আপনার কাজ ভালো হবে। যে কোনো কাজের ক্ষেত্রে আপনার এআই দরকার পড়বে কেন? আপনি যদি সৃজনশীল অনুবাদক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, যদিও আমি একমাত্র শুধুমাত্র পারি, আমি আগেই বলে দিচ্ছি যে আমি হিন্দি থেকে বাংলায় অনুবাদ করতে পারি, এবং সেটাকে আরো সংক্ষিপ্ত করে বললে আমি শুধু কবিতার অনুবাদ করতে পারি। নাটকের অনুবাদ করতে পারি কিনা, কালকে আমাদের একটা চমৎকার আড্ডা হয়েছে সন্ধ্যাবেলায়, সেখানে আজকের আলোচনার মতোই একটা দুর্দান্ত আলোচনা হয়েছে। আমি নাটকের অনুবাদ করতে পারি কিনা চেষ্টা করে দেখিনি, আমি গল্পের অনুবাদ করতে পারি কিনা চেষ্টা করে দেখি, আমি কবিতার অনুবাদ করতে পারি, সেটা চেষ্টা করে যাচ্ছি। তো সততার সঙ্গে যদি পড়া যায়, সেই ভাষার প্রতি যদি ভালোবাসা থাকা যায়, সেই ভাষাটা যদি জানা যায়, তাহলে নিশ্চয়ই কাজটি সৃজনশীল কাজ হবে। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয়, অমিত খানের একটি কবিতা দিয়ে আমি আজকের আলোচনা এই পর্যায়ে শেষ করব, যে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে একজন কবিতার অনুবাদক যদি কবি হন, তাহলে তিনি তার সেরাটা অনুবাদের মধ্যে দিতে পারেন। এ নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু তিনি তার সেরাটা দিতে পারেন। কারণ আমাদের অনুবাদের অভিজ্ঞতা পাঠক হিসেবে শুরু হয়েছিল শুকতারা পত্রিকায়। সেখানে নামটা মনে পড়ছে, কিন্তু পদবীটা মনে আছে, কেউ বলবেন নিশ্চয়ই, রাহা। তিনি অনুবাদ করতেন শুকতারা পত্রিকা, তার পদবী রাহা। অশোক বিজয় রাহা, অশোক বিজয় রাহা, অশোক বিজয় রাহা তো কবি। সুধীন্দ্রনাথ, হ্যাঁ, সুধীন্দ্রনাথ রাহা। আমাদের অনুবাদ কলেজ স্তরে শুরু হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের, ইউনিভার্সিটি স্তরে, কলেজ নয়, অনুবাদ দিয়ে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, যিনি এই অনুবাদের ধারা একটি খুবই 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 গুরুত্বপূর্ণ নাম। আমরা তো হিন্দি থেকে অনুবাদ করছি, সমাধিদা উর্দু থেকে অনুবাদ করছেন, হিন্দি থেকে অনুবাদ করছেন, কিন্তু এই বৃহৎ ভারতবর্ষ বা উপমহাদেশের বাইরে লাতিন আমেরিকার যে সাহিত্য, আমেরিকান যে সাহিত্য বা অন্যান্য দেশের যে সাহিত্য, সেগুলোর অনুবাদ আমার মনে হয়
সেগুলো আরো বেশি খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, নামটা মনে পড়ছিল না, বুদ্ধদেব ভট্টাচার্যের মায়াগোষ্ঠীর কবিতার অনুবাদ আজকাল থেকে প্রকাশিত হয়েছে। তার যে অনুবাদ, মার্কেজের যে তার করা অনুবাদ, এগুলো পড়েই তো আমরা বড় হয়েছি। আরো অনেকে বিখ্যাত অনুবাদ রয়েছেন বাংলা সাহিত্যে। এইভাবেই চেষ্টা করেছি অনুবাদকে, বিশেষ করে কবিতার মধ্য দিয়ে ভালো লাগার জায়গাটা, একটা ভালো লাগার ব্যাপারটাও রয়েছে, চয়েস। আপনি যদি আমাকে বলেন যে এই কবির অনুবাদ করে দিন, আমি হয়তো একটা আপনার মন রাখতে একটা করে দিলাম আর কি, কিন্তু আমি বেশি দূর এগোতে পারবো না যদি না আমি তাকে, এই যে অনামিকার কবিতা, অনামিকার কবিতা আকস্মিকভাবেই আমার কাছে এসেছে এবং আকস্মিকভাবেই তার অনুবাদ হয়েছে এবং এখন প্রায় অর্ধেকটা, প্রায় 27টা কবিতার অনুবাদ আমি করে ফেলেছি। সবশেষে তার প্রতি আমার প্রচন্ড ভালোবাসা রয়েছে, তার কথা বা তার কবিতা দিয়ে আমি শেষ করব। তিনি হচ্ছেন অমিত খান্না। অমিত খান্নার নাম এবং বাঙালি সংস্কৃতি, বাঙালি নিজস্ব সংস্কৃতি, বাঙালি সংস্কৃতিতে উর্দু সংস্কৃতির প্রভাব আসবে না, বাঙালি সংস্কৃতিতে হিন্দি সংস্কৃতির প্রভাব আসবে না, বন্ধ রুদ্ধ, এটা আমি মনে করি। অনুবাদও এক ধরনের এক্সচেঞ্জ, অনুবাদ এক ধরনের সাংস্কৃতিক বিনিময়। ফলে এইটা মাথায় সবসময় অনুবাদককে রাখতে হবে, রাখলেই আমাদের অনুবাদের সাহিত্যটি আরো বেশি করে আমাদের সামনে আসবে। আমি সব শেষে অমিত খান্নার একটি কবিতা, হ্যাঁ হ্যাঁ, দর্শকদের বলছি মোবাইলে ফোন আসতেই পারে, অন্তত ফোনটা ধরুন, এতক্ষণ ধরে রিং হচ্ছে, এটা খুব কিন্তু বিরক্তিকর বিষয়। সাইলেন্ট মোডে রাখুন, সুবিধা হবে, কারণ ছোট তো। আমি 1 মিনিট সময় নিচ্ছি, 5 সেকেন্ড, এটা এর মধ্যে রয়েছে। আচ্ছা, মানবদা খুঁজতে খুঁজতে আমি হ্যাঁ, প্রায় কিছু একটা কথা বলেন। আমি প্রায় জোকসের মতো একটা কথা বলি যে কালচারাল ট্রানজিশন, এটা নিয়ে কথা হচ্ছিল। তো সৈয়দ মুজদাব আলী একটা চমৎকার বাক্য দিয়েছিলেন। আমাদেরও স্বভাব ছিল মাঝে মাঝে মাস্টারমশাইদের ঘেঁটে দেওয়ার জন্য আমরা এ ধরনের বরজাতি করতাম। তো এটার অভিজ্ঞতা কম বেশি সবারই আছে। মুজদাবা আলীর একজন বন্ধু, তিনি খুব ভালো জার্মান জানেন বলে তার কাছে দাবি করছেন যে বাকিরা জানেন না, মুজদাবা তো জার্মান শিখতেই পারেনি, এরকম একটা ধারণা। তো মুজদাবা আলী তাকে একটা বাক্য বললেন, সকালবেলা লঙ্কা চটকে 1 শানকি পান্তা মেরে দিলাম। আর শানকি জিনিসটা সিনিয়ররা সবাই জানি, আমার থেকে যারা বয়সে ছোট তাদের জন্য বলছি যে ছোট থালা, বগি থালা টাইপের, একটু কাঁদা উঁচু হতো। পান্তা ভাত ন্যাচারালি জল থাকে, সেটা হোল্ড করবার জন্য একটু কাঁদাটা দরকার হতো। এই যে খাওয়ার একটা প্রতিশব্দ হিসেবে এলো মেরে দিলাম। এখন আমরা চাটা ইংরাজি জানি, চোষা ইংরাজি জানি, গেলা ইংরাজি জানি, চেবানো ইংরাজি জানি, কিন্তু এই ঘরের বিদ্যুৎ মহলকেও মেরে দিলাম, এর যে প্লেজার, হ্যাঁ, এবং এই যে এই গোটা ব্যাপারটা নিয়ে যে সংস্কৃতিটা জড়িয়ে আছে, এইটা ট্রান্সলেট করতে গেলে তখন খুব একটা ভয়ঙ্কর বিপদের সামনে গিয়ে দাঁড়াতে হয়। মানবদা আশা করি খুঁজে পেয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে মানবদার কাছে ফিরি, পরে আবার আসছি। আমি না, এই ধরনের সমস্যা সত্যিই হয়। ধরুন বিহারি যে ইডিয়াম বা বিহারি যে ফ্রেজ, সেগুলো তো বাংলায় যেটা দিয়ে শুরু করেছিল শৈবাল, সেটা তো সবসময় বাংলায় পাওয়া যাচ্ছে না। ওরা যে ধরনের প্রবাদ ব্যবহার করে, আমি ওরা এই অর্থেই বলছি, ওরা আমরা নয়, ওরা যে ধরনের প্রবাদ ব্যবহার করে, অনেক সময় বাঙালিরা সেই ধরনের প্রবাদ ব্যবহার করছে না। তখন সে দেখতে হবে যে কাছাকাছি বাংলা প্রবাদ কি রয়েছে, সেটাকেই ব্যবহার করা, বা কাছাকাছি বাংলা ইডিয়াম কি রয়েছে। ফলে শৈবাল যে শব্দটি দিয়ে শুরু করেছিল প্রথম দিকে আজকের আলোচনায়, সেটার কাছাকাছি একটা বাংলা স্ল্যাং শব্দ ব্যবহার করে অনুবাদ করা যেতে পারে। আপাতত আমরা একটা প্রেমের কবিতা শুনিয়ে আমার আলোচনা শেষ করি। অমিত খান্নার, যারা এখানে 60 ঊর্ধ্ব মানুষ আছেন তারা সকলেই অমিত খান্নার জানেন, কারণ তিনি হিন্দি গান 70-এর হিন্দি গান লেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ গীতিকার, আনমনে।
তার একটি বই আছে, তার একটি বই হচ্ছে অনন্তরা। সেখানে 39টি কবিতা, গজল, দোহা, কপলেট এবং সিনেমার গান, এই সব কিছু মিলিয়ে প্রায় 72টি কবিতার অনুবাদ আমি করেছি। সেই রকম একটি কবিতা হচ্ছে আনমনে। তুমি আমার সঙ্গে বসে আছো গাড়িতে, বাতাসে উঠছে উন্মত্ত গান, মুক্ত এই জীবন আমাদের ছেড়ে দিয়ে পিছনে দৌড়চ্ছে সড়ক ও গাছ। তুমি নিজের মাথাটা রেখেছো আমার কাঁধে, তোমার মুখের সুগন্ধে জুড়ে আছে আমার সমস্ত যা কিছু। আমাদের নিঃশ্বাসের কথোপকথনে হারিয়ে গেছে সব গল্প, ছড়িয়ে থাকা মুহূর্তগুলো আমাদের সঙ্গে লেপ্টে আছে। আমাদের সঙ্গে দৌড়ে যাচ্ছে আকাশ, সমস্ত শব্দেরা দেখো বুঁদ হয়ে আসছে। বুঁদ হয়ে হারিয়ে গেছি আমরা দুজন, খেয়ালহীন আনমনে। এখন আর কিসের চিন্তা, কোথায় চললো গাছ আর কোথায় চললো শহর। নমস্কার। একটা বিষয় খুব উল্লেখযোগ্য ধারণার একটা প্রশ্ন হতে পারে যে অনুকার শব্দগুলোর অনুবাদ নিয়ে আমরা কিন্তু একটু ভাববার অবকাশ এই আলোচনা সবাই পেতে পারি। যেমন ট্যাঙ্ক কুটকুট আমরা বলছি, হাউ ক্যান উই ট্রান্সলেট ইট। এই যে কোনো ধ্বনিকে আমরা যখন অনুকৃতি করে যে শব্দগুলো ব্যবহার করি, হঠাৎ করে কাটলাম, কুচকুচ করে কাটছি, খ্যাচ করে কেটে দিলাম, এই শব্দগুলোর ট্রান্সলেশনের সময় দুজন তো বড় অনুবাদক আমাদের সাথে আছেন, তাদের কাছে এবং আপনাদের কাছেও যদি কোনো সমস্যার এর কোনো সলিউশন থেকে থাকে সেগুলো নিয়ে আমরা আপনাদের কাছে প্রশ্ন উত্তর সেশনে যাব। আর একটা পরিভাষার ক্ষেত্রে এটা আমি আমার মাস্টারমশাই সামাদি স্যারকে বলি যে স্যার একটা হিন্দি ভাষার অনুবাদ দিয়েছেন তাকনিকি, কিন্তু এই পরিভাষা বিতর্ক কিন্তু আজকের নয়, বারবার বলছি পরিভাষা বিতর্ক কিন্তু দীর্ঘদিনের। এখন অবর আরক্ষা পরিদর্শক না বলে ছোটবাবু আমরা খুব সহজে বলি, কিন্তু একদিকে ইতিহাসের মাস্টারমশাইরা সাবঅল্টার্ন স্টাডিজ নিয়ে গলা ফাটাবেন, সেটা আতলেমির একটা চূড়ান্ত সিগনিফিক্যান্ট জায়গা বলে এস্টাবলিশড হয়ে যাবে, আর এদের ব্যবহৃত শব্দগুলোকে পরিভাষায় নিতে গিয়ে আপত্তি তৈরি করব, এটা একটা ভয়ঙ্কর দ্বিচারিতা। এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে কিন্তু পরিভাষা পড়ায়, বাকায়দা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা একটা চ্যাপ্টার রয়েছে এবং তাতে ওই অবর আরক্ষা পরিদর্শক বলে সে খায় না মাথায় দেয় বোঝা যায় না, ইঞ্জিনিয়ারিং টার্মগুলো তো মানে শুধু সাইনবোর্ড পড়া, এরকম একটা জায়গায় মানুষকে বিব্রত করবার জন্য। এবং পরিভাষা, আমি বাংলাদেশের পরিস্থিতি জানি না, আমার মা একটা বিশেষ ট্রানজিট টাইমে তিনি স্টেনোগ্রাফার ছিলেন এবং সেই সময় থেকে আমি দেখছি এটা জ্যোতিবাবুর আমল থেকে পরিভাষার ওপর কিন্তু দারুণভাবে কাজ হয়েছে, দারুণভাবে কাজ হয়েছে। এবং আলোচকদের কাছে এটা আমার প্রত্যাশা, এর পেছনে যে নোংরা রাজনীতিটা আছে সেটাকে এক্সপোজ করা। বাংলা টাইপিস্টদের বেতন দেওয়ার একটা পরিকল্পনা শুরু হলো, বন্ধ করে দেওয়া হলো। 2 নম্বর হচ্ছে তাদের পরিভাষা একদম জ্যোতিবাবুর শুভেচ্ছা বার্তা সহ আমার কাছে কপি আছে, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পরিষদ রিলিজ করলো, একদম অফিসিয়াল টার্মগুলো টার্মিনোলজিকে একদম সুনির্দিষ্ট করে রিলিজ করলো, কিন্তু অফিসার এটা চাইলেন না। এবং আমি নিজের কলেজে অধ্যাপনা এবং আমি জেনারেল সেক্রেটারি ছিলাম ক্যালকাটা ইউনিভার্সিটি একটা সময়, আমি দেখেছি যে ছাত্রদেরকে বিভ্রান্ত, আমি আমার ফিল্ড থেকে বলছি, নিশ্চয়ই সব ফিল্ডেই এই ধরনের এক্সপিরিয়েন্স আছে, এখানে প্রিন্সিপাল স্যাররাও আছেন যারা কর্মজীবনে থেকেছে। ছাত্র আন্দোলন হচ্ছে, তাদের একটা বৈধ দাবি আমাদের কোনো টেকনিক্যাল অসুবিধা আছে। আমাদের সময় একটা গাপ্তা কলেজ ম্যানুয়াল থাকতো, সেটাকে দেখিয়ে বলতাম দেখ বাবা এই তো লেখা নেই, এবং সেই ছাত্রটার পক্ষে কিন্তু এতখানি কলেজ ম্যানুয়াল ইংরেজি ভাষায় লেখা পড়ার মতো লেখাপড়া তাদেরকে আমরা শিখবার সুযোগ দিই করতো না। সুতরাং ট্রান্সলেশনকে আটকে রাখারও কিন্তু একটা কাজের, ট্রান্সলেশনকে আটকে রাখার কিন্তু একটা মারাত্মক প্রচেষ্টা রয়েছে। মধুদার কাছে যাওয়ার আগে এই কথাটাও আমি তুললাম। আর ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশনের ক্ষেত্রে আর একটা ব্যাপার রয়েছে, বাজার তো একটা বড় জিনিস। একটা তথ্য মাথায় রাখুন, যত বই ট্রান্সলেটেড হয় তার অধিকাংশ কিন্তু ধর্মগ্রন্থ, এবং যত বই সবচেয়ে বেশি বিক্রি হয়, অনুদিত বইয়ের কপি যদি সবচেয়ে বেশি বিক্রি হয় সেটাও কিন্তু ধর্মগ্রন্থ, সে কোরআন, বাইবেল, ত্রিপিটক, গীতা, যাই হোক। হাউ ক্যান উই অ্যাভয়েড ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন? এটা তো একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, এবং কোনো কোনো ক্ষেত্রে খুব মানে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস। একদম তার শব্দ ধরে ধরে তার ব্যাকরণ বিন্যাস করে এর ট্রান্সলেশন করা জরুরি। তো সুতরাং আমরা যদি একটা
সাধারণভাবে কথাটা বলি যে আমরা ট্রান্সলেশনের ক্ষেত্রে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশনকে এতটা গুরুত্ব দেব না, কিন্তু তাহলে ভাবতে হবে ট্রান্সলেশনের বাজার থেকে কিন্তু আমি আমার বক্তব্যটাকে ন্যারো করে ফেলছি। ওনারা সেটা বলতে চাননি, আমাদের মধ্যে এই ধরনের কোনো ধারণা ডেভেলপ না করে আমি সেটাকে সচেতন করতে চাইছি সার্বিকভাবে সভাকে, এবং আমি তারপরে এই ধরনের প্রশ্নগুলোর একটা প্রত্যাশা রেখে, দাদার নিশ্চয়ই বলবার নিজস্ব পরিকল্পনা রয়েছে, সাধারণভাবে তার কাছে এই প্রত্যাশাগুলো নিয়ে আমরা মধুদার কাছে যাচ্ছি। মধুদাকে আর একটা বিষয় এখানে এই আলোচনার মাঝপথে একবার ধন্যবাদ দেব যে বহরমপুর গার্লস কলেজ আজকে এই সহ উদ্যোক্তা আজকের আলোচনা সভা, এবং তার প্রতিনিধিত্ব করছেন মধুদা, খায়রুল স্যার রয়েছেন, আরও গার্লস কলেজের সাথে সংশ্লিষ্ট মানুষরা রয়েছেন, তাদেরকে একটা বাড়তি কৃতজ্ঞতা অবশ্যই অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে, কপিল বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমি জ্ঞাপন করছি। মধুদা।